আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতে আমরা ফিমেল লিড লু ওয়েইকে দেখতে পাই, যাকে একটি রুমের ভেতরে লক করে দেওয়া হয়। তখনই তার হাজবেন্ড, যে অন্ধ, তার উপরে একটি গ্লাস ছুড়ে মারে। সে আমাদের ড্রামার মেল লিড লি চ্যাংচিন। তাকে দেখে লু ওয়ে ভাবছিল এটা আমার হাজবেন্ড, যার সাথে আমার বোন লু ওয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হঠাৎ করেই আমার সাথে ঠিক হয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে লি চেনের দাদা আর লু ওয়ের বাবাকে দেখতে পাই। লি চেনের দাদা লু ওয়ের বাবার সাথে বিজনেস ডিল করে আর ওনার নাতির বিয়ে লু ফ্যামিলির মেয়ের সাথে করাতে চায়। মা লু ওয়েকে বলে, যদি তুমি তোমার বোনের বদলে লি ফ্যামিলির ছেলের সাথে বিয়ে করো তাহলে তোমার আর কোনো সমস্যাই থাকবে না, আর কন্ট্রাক্টের অ্যাকর্ডিং তোমাকে অনেকগুলো টাকাও দেওয়া হবে। ভেবে দেখো একবার, তোমার কি টাকার কোনো প্রয়োজন নেই? লু ওয়ান বলে, একটা অন্ধের সাথে বিয়ে করা কি ভালো আইডিয়া নয়? সে তো অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না, সে শুধু তোমার হয়েই থাকবে। এটা শুনে লু ওয়ে তার বাবার দিকে তাকায়। বাবা তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাই লু ওয়ে কোনো কিছু না ভেবেই কন্ট্রাক্ট সাইন করে দেয়। প্রেজেন্টে লি চেন বলছিল, তুমি কি শুনতে পাও না? আমি বলেছি এখান থেকে চলে যাও। লু ওয়ে বলে, দরজা বাইরে থেকে লক, তাই আমি বাইরে যেতে পারবো না। লি চেন আবারও তাকে মারতেই যাচ্ছিল, তখন লু ওয়ে বলে, থামো, যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তোমার খেয়াল কে রাখবে? লি চেন বলে, আমার খেয়াল রাখার জন্য তোমার মতো নির্লজ্জ মেয়ের কোনো দরকার নেই। পরের সিনে লি চেন ঘুমাচ্ছিল। লু ওয়ে তাকে দেখে ভাবে, বদমেজাজি রাগী ছেলে, আমার ঘুম হারাম করে তুমি নিজে আরাম করে ঘুমাচ্ছ। এটা ভেবেই সে সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে লি চেন ঘুম থেকে উঠে লু ওয়ের কাছে গিয়ে ভাবে, সে আমাকে বিয়ে কেন করলো? সেও কি অন্যদের মতো আমার মজা উড়াতে চায়? পরের দিন সকালে লু ওয়ে লি চেনের কাছে গিয়ে তাকে চেক করে আর ভাবে সে কি সত্যিই অন্ধ নাকি অন্ধ হওয়ার অ্যাক্টিং করছে। তখনই লি চেন তার হাত ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা বলো যে আমার দাদা তোমাকে আমার সাথে বিয়ে করার জন্য কত টাকা দিয়েছে? ইউজলেস মেয়ে, আমার মনে তোমার জন্য কখনোই কোনো ফিলিংস হবে না, তাই আমার থেকে কোনো কিছুর জন্যই আশা রেখো না, বুঝেছ? করুন। লু ওয়ে বলে, আমি জানি না আমার বাবা আর তোমার দাদার মধ্যে কি এগ্রিমেন্ট হয়েছে। আমি শুধু টাকার জন্যই কাজ করি, তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। লি চেন বলে, একটা মেয়ের এত টাকার লোভ করা একবারেই ঠিক না। লু ওয়ে বলে, তুমিও কোথায় কম কিসে? তুমি কি টাকার জন্য তোমার বাবাকে জেলে পাঠাওনি? এটা শুনে লি চেন অনেক রেগে যায়, তাই লু ওয়ে বাহানা করে ওখান থেকে চলে যায়। পরের সিনে লু ওয়ে লি চেনের জন্য ব্রেকফাস্ট নিতে আসে। তখন মেড তাকে ভেজিটেবল আর স্যুপ দিয়ে দেয়। লু ওয়ে জিজ্ঞেস করে, শুধু এতটুকুই? আর এসব কার জন্য? মেড বলে, এসব সেকেন্ড ইয়াং মাস্টারের জন্য। আর মিস কাই আমাদেরকে অর্ডার করেছে যে লি চেনকে 3 বেলায় ভেজিটেবল আর স্যুপই দেওয়া হবে। লু ওয়ে ভাবে সে 3 বেলায় এই খাবারটা কিভাবে খায়। এটা ভাবতে ভাবতেই সে ব্রেকফাস্ট নিয়ে লি চেনের কাছে যায়। লি চেন জিজ্ঞেস করে, এসব কি? লু ওয়ে বলে, স্যুপ আর ভেজিটেবল। লি চেন বলে, দাও, আমার হাতে দাও। লু ওয়ে যখনই স্যুপটা তার হাতে দেয় তখন লি চেন ওটাকে ফেলে দেয় আর তাকে ওটা পরিষ্কার করতে বলে। লু ওয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? তুমি তো ডাইরেক্টলিও বলতে পারো যে তুমি এটা খাবে না। আমি কি তোমাকে ব্রেকফাস্টের জন্য নিচে নিয়ে যাব? লি চেন বলে, বোকা মেয়ে, তোমার কি মনে হয় তারা একটা অন্ধ ছেলের সাথে একসাথে বসে খাবার খেতে পছন্দ করবে? লু ওয়ে রেগে বলে, ঠিক আছে, এখানেই পড়ে থাকো, আমি বাইরে যাচ্ছি। লু ওয়ে যাচ্ছিলই তখনই লি শেন ওখানে এসে বলে, ভাবি চলেন আমরা একসাথে ডিনার করতে যাই, যাতে আমরা একে অপরকে ভালোভাবে চিনতে পারি। তখনই লি চেন ওখানে এসে লু ওয়েকে ডাকে। তখন লু ওয়ে জিজ্ঞেস করে, তুমি নিচে কিভাবে আসলে? লি চেন বলে, আমার ব্যথা লেগেছে, তাই এসে আমাকে ব্যান্ডেজ করে দাও। লু ওয়ে তাকে নিয়ে রুমে চলে আসে আর বলে, সরি, আমার লেট হয়ে গিয়েছে, আমি জানতাম না যে তুমি ব্যথা পেয়ে যাবে। এটা বলে সে তাকে ব্যান্ডেজ লাগাতেই যাচ্ছিল, তখন লি চেন তাকে নিজের থেকে দূরে
সরিয়ে বলে, আমার থেকে দূরে থাকো, আমাকে টাচ করবে না। লুভে বলে, আমাকে এটা করতে দাও, না হলে সবাই ভাববে যে আমিই তোমাকে মেরেছি। যদি তুমি আমাকে এটা করতে না দাও তাহলে আমি তোমার ঘুমানোর অপেক্ষা করব, আর তারপর তোমার হাত পা বেঁধে তোমাকে ব্যান্ডেজ লাগিয়ে দেব। তাহলে নিজেই ভাবো যে তুমি কোনটা করতে চাও। লিচেন তাকে ব্যান্ডেজ লাগাতে দেয়। যখনই লুভে তাকে টাচ করে তখনই লিচেন সবকিছু দেখতে শুরু করে। সে লুভেকে মনোযোগ সহকারে দেখতে শুরু করে। লুভের ওখান থেকে যাওয়ার পর সে ভাবছিল এটা কিভাবে হয়ে গেল, আমি তো সব দেখতে পাচ্ছি। পরের সিনে লুভে নিজের জন্য কিছু রান্না করতেই যাচ্ছিল, তখন মিসবাই বলে, তোমার কি এখানের খাবার পছন্দ হয়নি? লুভে বলে, আমি নিজে রান্না করে খাবার খেয়ে অভ্যস্ত। বাই বলে, আমাদের বাসায় অনেক মেড আছে, তাই তোমার নিজের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার খাবারটি রুমে পৌঁছে দেওয়া হবে। লুভে ভাবতে শুরু করে, তাকেও না লিচেনের মতো শুধু স্যুপ আর সবজি খেতে দেওয়া হয়। তাই সে বাইকে বলে, নেক্সট টাইম আমি মেয়েদের হাতের রান্না করা খাবার খেয়ে নেব। মিস বাই বারণ করে দেয়। লুভে ভাবে, আমি জানতাম না যে মিস বাই এতটা স্ট্রিক্ট হবে। তখনই লি সেন তার মাকে বলে, ভাবিকে এতটাও প্রেশার দিবেন না। সে তার মায়ের সাথে কথা বলে লুভেকে ওখান থেকে যেতে দেয়। পরের সিনে লুভে লিচেনের কাছে যায়। তখন লিচেন বলে, আমার মনে হয়েছিল তুমি আর ফিরে আসবে না। লুভে তার জন্য কিছু খাবারের জিনিস নিয়ে এসেছিল। তখন লিচেন বলে, তুমি আমাকে খাইয়ে দাও। লুভে বাইরে আসে। সে বাইরে লি সেন আর তার গার্লফ্রেন্ডকে একসাথে দেখে সরি বলে ওখান থেকে চলে যায়। আর লিচেনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার ভাই এরকম কেন? লিচেন জিজ্ঞেস করে, কেন, সে এরকম কি বা করেছে? লুভে বলে, তোমার ভাই বাইরে তার গার্লফ্রেন্ডের সাথে বিজি ছিল, এটা দেখে আমি অনেক লজ্জিত হয়েছি। লিচেন রেগে বলে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, তোমার সাহস কিভাবে হলো আমার ভাইয়ের ব্যাপারে এসব বলার? এখান থেকে চলে যাও। লুভে লিচেনের কাছে এসে বলে, তোমার সবগুলো চুল ভিজা, তাই আমি মুছে দিচ্ছি। লুভে তার চুলগুলো ড্রাই করে দিচ্ছিল। তখন লিচেনের তার মায়ের কথা মনে পড়ে। সে ভাবে, আমার মায়ের মৃত্যুর পর কেউই আমার চুলগুলোকে এভাবে ড্রাই করে দেয়নি। পরের সিনে লিচেন ঘুমাচ্ছিল। সে স্বপ্নতে তার মাকে দেখে বলছিল, মা প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। লুভে এটা শুনে তার কাছে আসে আর তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মা কোথাও যাচ্ছে না। তারপর সে লিচেনকে দেখে বলে, আসলে সে দেখতে এতটাও খারাপ না। পরের দিন লুভে অফিসে এসে শুনতে পায় যে সবাই তার ব্যাপারে কথা বলছিল, যে সে টাকার জন্য লি ফ্যামিলিতে বিয়ে করেছে। লুভে তাদেরকে ইগনোর করে যাচ্ছিলই তখনই লুভেন তার সামনে চলে আসে আর বলে, তোমার কি এখনো মনে হয় তোমার বিয়ে আমার কারণে হয়েছে? এসব বাবা করেছে, আর আমার আদরের বোন, তোমার সাথে যা কিছু হচ্ছে না এসব তোমার ভালোর জন্যই হচ্ছে। লুভে বলে, আমি সবকিছুই জানি, তাই তোমার ভালো সাজার কোনো প্রয়োজন নেই। তুমি নিজের চিন্তা করো, তুমি এখনো বিয়ে কেন করছো না? লুভেন বলে, আমি মিস্টার জিনের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলেছি। আমি তোমার মতো না যে টাকার জন্য বিয়ে করেছি। লুভে বলে, হ্যাঁ, তোমার থেকে ভালো গাধা আর কে চিনতে পারে? তুমি তো গাধাদের খুঁজতে আর তাদের পিঠে চড়তে অনেক ভালোবাসো। বোন, তুমি সত্যিই জানো যে কিভাবে বিজনেস করতে হয়। লুভেনকে রাগিয়ে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে লুভে বাসায় ফিরে আসে আর মিস বাইয়ের সাথে দেখা করে। তখন মেড বলে, লিচেনকে দেখার জন্য ডক্টর এসেছে, সে তার জন্য রুমে অপেক্ষা করছে। লুভের ওখান থেকে যাওয়ার পর মেড বাইকে বলে, ম্যাডাম, আমার মনে হচ্ছে লুভে সত্যি মিস্টার চ্যানকে প্রটেক্ট করার চেষ্টা করছে। মিস বাই বলে, সে কিছুদিন পর্যন্ত লুচেনকে প্রটেক্ট করতে পারবে, কিন্তু পুরো জীবন না। আমি শুধু ওই দিনের অপেক্ষা করছি যেদিন ওই বৃদ্ধ লোকটি মারা যাবে, আর আমি তাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। ডক্টর চু লিচেনের চেক আপ করার পর লুভেকে জিজ্ঞেস করে, লিচেনের ফেসে ব্যথা কিভাবে লেগেছে? লুভে বলে, শেভিং করার সময় ব্যথা পেয়েছে। ডক্টর চু বলে, তোমার একটু সাবধানে তাকে শেভিং করার দরকার ছিল, না হলে লিচেনকে নিজেকেই করতে দিতে। লুভে বলে, আমি করিনি, সে নিজেই করেছে। আমি তখন লিচেনের জন্য খাবার অর্ডার করেছিলাম আর ওগুলোই নিতে গিয়েছিলাম। ডক্টর বলে, তুমি লিচেনকে কিভাবে বাইরের খাবার খেতে দিতে পারো? লুভে বলে, তাহলে আমি কি করব? এখানে তো তাকে শুধু সবজি আর স্যুপই খেতে দেওয়া হয় সব সময়। ডক্টর বলে, তাহলে কি তুমি নিজে রান্না করে তাকে খাওয়াতে পারো না? এসব জাঙ্ক ফুড মিস্টার লি এর হেলথের জন্য একদমই ঠিক না। লিচেন ডক্টরকে চুপ হতে বলে। লুভে লিচেনকে বলে, এক তো আমি অফিসে ওভারটাইম করি, তার উপরে রাস্তাতে অনেক ট্রাফিক জ্যাম থাকে, তাই তুমি কি আমার ফিরে আসা আর খাবার রান্না করা পর্যন্ত অপেক্ষা
করতে পারবে? এটা বলতে বলতে সে ভাবছিল প্লিজ রেগো না। লিচেন বলে আমি ওয়েট করতে পারবো। লু ওয়ে ভাবে এখন তোমার সব বদমেজাজিগিরি কোথায় গেল? যাওয়ার সময় ডক্টর লু ওয়েকে একটি রোজ অয়েল দিয়ে বলে যখন লিচেন শাওয়ার নিবে তখন এটার 2 ফোঁটা পানিতে দিয়ে দিও। এটাকে ইউজ করার পর অনেক রিল্যাক্স ফিল হয় আর অনেক ভালো ঘুমও হয়। লিচেনের গলায় কিছু লেগেছিল। লু ওয়ে ওটাকে সরাতে যায়। তখন লিচেন জিজ্ঞেস করে তুমি কি করছো? লু ওয়ে বলে তোমার গলায় ভাত লেগেছিল, ওটাকেই পরিষ্কার করছিলাম। তুমি বললে আমি এটাকে আবার আগের জায়গায় লাগিয়ে দিতে পারি। লিচেন বলে ঠিক আছে, নেক্সট টাইম তুমি শুধু আমাকে বলে দিবে, আমাকে টাচ করবে না। লু ওয়ে বলে ঠিক আছে আর বলে আমি তোমার জন্য শাওয়ারের প্রস্তুতি নিচ্ছি। তার যাওয়ার পর লিচেন বলে স্টুপিড মেয়ে কোথাকার। লু ওয়ে ডক্টরের দেওয়া রোজ অয়েলটি পানিতে ঢালার পর অ্যাপেল খেতে খেতে বাইরে আসছিলই তখনই লিচেন তাকে ধরে ফেলে। লু ওয়ে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো? লিচেন বলে তোমার সাহস কিভাবে হলো? আমাকে ড্রাগ দেওয়ার? তুমি এসব ইচ্ছে করে করছো তাই না? যাও এখান থেকে চলে যাও। লু ওয়ে বলে তুমি মানো আর না মানো যে তোমাকে মেডিসিন দিয়েছে ওটা আমি না। লিচেন বলে আমি 100% শিওর যে ওটা তোমারই কাজ। যদি তুমি ওটা না করে থাকো তাহলে খবর নাও যে ওটা কে। লু ওয়ে আজকাল অফিসে লেট আসতে শুরু করেছিল, যে কারণে তার বস শিলেং তাকে বকা দিচ্ছিল। তখনই ওখানে শিন আসে আর লু ওয়েকে তার সাথে যেতে বলে। শিন আর লু ওয়েকে একসাথে দেখে মেয়েরা বলাবলি করছিল যে শিন সবসময় আমাদেরকে লু ওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আর তার সামনে পেছনেই ঘুরতে থাকে। জানি না তাদের মধ্যে কি চলছে। অন্যদিকে শিন লু ওয়েকে বলে তোমাদের 2 বোনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো আছে ওগুলো শেষ করে দাও। লু ওয়ে বলে যদি তুমি আমার সাথে কাজের ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমি শুনছি, যদি তুমি পার্সোনাল কথা বলতে চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। শিন বলে ঠিক আছে, আমি আর এখন কিছুই বলবো না। তারপর তাকে এঙ্গেজমেন্ট পার্টির একটি প্রজেক্ট দেয়। লু ওয়ে জিজ্ঞেস করে এটা কি আমি করব? শিন বলে তুমি তো সবসময় বলতে যে তুমি তোমার এবিলিটি প্রমাণ করতে চাও, তাই তোমার এই সুযোগটিকে কাজে লাগানো উচিত। লু ওয়ে বলে ঠিক আছে, আমি আমার বেস্ট দেব। আর সে শিনকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। পরের সিনে লু ওয়ে বাসায় যাচ্ছিল তখনই তার বয়ফ্রেন্ড সুলেন তার সামনে চলে আসে। সে লু ওয়ানের জন্য তাকে ধোকা দিয়েছিল। সুলেন জিজ্ঞেস করে তুমি আমার কলের আনসার কেন দিচ্ছ না? লু ওয়ান আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। লু ওয়ে বলে তুমি কি আমার কাছে এজন্যই এসেছো যাতে আমি তোমার সাথে লু ওয়ানের দেখা করতে হেল্প করি? সুলেন বলে আমি কোম্পানির ভেতরে যেতে পারবো না, এজন্য আমি প্রতিদিন এখানেই অপেক্ষা করি। লু ওয়ে তার কোনো কথাই শোনে না আর ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই সুলেন তার ব্যাগটা নিয়ে ওটার থেকে টাকা বের করতে শুরু করে, কারণ সে তার বাসায় ফিরে যেতে চায় আর অনেকদিন ধরে ক্ষুধার্তও ছিল। লু ওয়ে বলে তুমি তোমার রাস্তা দেখো আর তার ব্যাগটি নিয়ে ওখান থেকে চলে যায়। লু ওয়ে লিচেনের থেকে ডক্টর চু এর নাম্বার চায়। তখন লিচেন তাকে তার মোবাইলটি দিয়ে দেয়। লু ওয়ে ডক্টরকে কল করে আর জিজ্ঞেস করে গতকাল যে তুমি আমাকে রোজ অয়েলটি দিয়েছিলে ওটা কি কাজের জন্য দিয়েছিলে, তুমি আমাকে বলবে প্লিজ? ডক্টর বলে আমাকে মিস্টার লিউ ওয়ান এটা করতে বলেছিল যাতে তোমরা দুজন একে অপরের ক্লোজ আসতে পারো। লু ওয়ে বলে লিউ ওয়ানকে বলে দিও যে এসব কিছুর জন্য আমি আলাদা করে টাকা নেব। এটা বলে সে কলটা কেটে দেয়। আর লিচেনকে জিজ্ঞেস করে তুমি কি শুনতে পেয়েছো? তোমার কি মনে হয় না তোমার আমার থেকে ক্ষমা চাওয়া উচিত? লিচেন বলে এরকম মতো হতে পারে তুমি ডক্টরকে এসব বলার জন্য আগে থেকেই বলে রেখেছিলে, সে আমার সন্দেহ দূর করার জন্য এসব বলছে। লু ওয়ে বলে তোমার ভাবনা এত নিচু কিভাবে হতে পারে? তখন লিচেন বলে আমার খিদে লেগেছে, তাই লু ওয়ে তার জন্য কিছু রান্না করতে যায়। সে কিচেনে ছিল তখনই ওখানে লিশেং আসে আর জিজ্ঞেস করে ভাবি আপনি এখানে কি করছেন? লু ওয়ে বলে তোমার ভাই চায় আমি ওর জন্য রান্না করি, তাই আমি তার জন্য কিছু রান্না করতে এসেছি। লিশেং তার হেল্প করতে যায় আর তার ক্লোজ গিয়ে তার ভাইকে খুশি করার কিছু সিক্রেট বলে। পরের সিনে লু ওয়েকে চুপ দেখে লিচেন জিজ্ঞেস করে তোমার মাথায় কি চলছে? লু ওয়ে বলে কিছু না। তখনই লিচেনের কাছে তার এক্স গার্লফ্রেন্ডের কল আসে। সে লু ওয়েকে বাইরে যেতে বলে। লু ওয়ের ওখান থেকে যাওয়ার পর সে কল রিসিভ করে। এক্স গার্লফ্রেন্ড তাকে বলে তার খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট হতে চলেছে। এটা শুনে লিচেনের মুড অফ হয়ে যায় আর সে নিজেকে রুমে লক করে ফেলে। লু ওয়ে রুমে যেতে চাচ্ছিল কিন্তু রুম তো ভেতর থেকে লক ছিল, তাই সে ভাবে সে কি আমার সামনে কথা বলতে পারছিল না, আমার কি লি ফ্যামিলিতে কোনো দাম নেই? অন্যদিকে জু যাও মিস বাই আর লিশেংকে বলে যে লু ওয়ে তার থেকে একটা রুমের চাবি চেয়েছিল, তাই সে
তাকে লাস্ট রুমের চাবি দিয়েছে। বাই বলে ভালোই হয়েছে, এখন আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, কারণ লিচেন তো নিজেই তার ওয়াইফকে রুম থেকে বের করেছে। আর উনি লিশেংকে বলে তোমার প্ল্যানিং তো কাজ করেছে। লিশেং বলে এখন আমি তাকে বোঝাবো যে এই বাসায় কিভাবে থাকতে হয়। পরের সিনে লিচেনের ফিল হয় যে কেউ তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ করে দরজাটা খোলে। মেড ভয় পেয়ে তাকে বলে যে লু ওয়ে গেস্ট রুমে আছে। লিচেন জিজ্ঞেস করে সে কি ওখানেই থাকবে। মেড বলে আমি শুনেছি যে সে জুজাওয়ার থেকে গেস্ট রুমের চাবি চেয়েছিল। লিচেন জিজ্ঞেস করে ফার্স্ট রুমের নাকি। মেড বলে না, লাস্ট রুমের। এটা শুনে লিচেন রেগে দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে লু ওয়ে আবারও রুমে ফিরে আসে আর লিচেনের কাছে গিয়ে বলে আমি শুধু আমার ড্রেস চেঞ্জ করার জন্যই এখানে এসেছি, খুব তাড়াতাড়ি চলে যাব। লিচেন জিজ্ঞেস করে তুমি কি ইচ্ছা করেই আমার থেকে সবচেয়ে দূরের রুমটি নিয়েছ? লু ওয়ে বলে ওই রুমের চাবিটি জুজাও আমাকে দিয়েছিল, আমি নিজে চুজ করিনি। লিচেন বলে এখন থেকে তুমি শুধু আমার কথাই শুনবে, বুঝেছো তুমি? লু ওয়ে ভাবে তুমি নিজেই তো আমাকে তোমার রুম থেকে বের করে দিয়েছিলে। আর বলে আমি আমার রুমে যাচ্ছি। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। অফিসে লু ওয়ান লু ওয়েকে বলে যে এঙ্গেজমেন্ট প্রজেক্টটি তাকে যেন দিয়ে দেওয়া হয়। লু ওয়ে বলে তাহলে তুমি এই কথাটা ম্যানেজার লিকে কেন বলছো না? লু ওয়ান তাকে ধমকি দিয়ে বলে যে তুমি কি সারা জীবন অ্যাসিস্ট্যান্ট হয়েই থেকে যেতে চাও নাকি? পরের সিনে লু ওয়ে শিরিনের কাছে যায় আর বলে আমি ক্লায়েন্টের সাথে দেখা করতে যাব। শিরিন বলে এই প্রজেক্টে লু ওয়ানও কাজ করছে, এজন্য শিরিন ভয় পাচ্ছে যে এই প্রজেক্ট আনা লু ওয়েন ডিল করে নেয়। কিন্তু তার লু ওয়ের উপরে বিশ্বাস আছে, সে ক্লায়েন্টের সাথে ভালোভাবে ডিল করতে পারবে। আর বলে আমি চাই তুমি প্ল্যানিং ডিপার্টমেন্টে জয়েন করে নাও। কিন্তু তোমার বোন এরকমটা চায় না। সে বলেছে যে তুমি নাকি আনএক্সপিরিয়েন্স, তোমাকে 2 বছর আরো কাজ করতে হবে। পরের সিনে দুই বোনই ক্লায়েন্টের সাথে দেখা করতে বিজনেস ডিনারে আসে। ওই ক্লায়েন্টটা আর কেউ না, লিশেং ছিল। লু ওয়ান লিশেং এর সাথে কথা বলতে চায়, কিন্তু সে তাকে ইগনোর করে লু ওয়ের সাথে কথা বলছিল আর তাকে অনেক সম্মানও করছিল। এটা দেখে লু ওয়েন অনেক জেলাস হচ্ছিল। লিশেং লু ওয়েকে বলে আমার এঙ্গেজমেন্টের সকল প্রস্তুতি তোমাকেই দেখতে হবে। লু ওয়ে হ্যাঁ বলে। পরের সিনে লু ওয়ান লু ওয়েকে বলছিল আমি জানতামই না যে তুমি মিস্টার লি এর এতটা ক্লোজ হবে, তুমি আমাকে এটা আগে কেন বলনি? লু ওয়ে বলে যদি আমি তোমাকে এটা বলতাম তাহলে কি তুমি আমাকে এখানে আনতে না? লু ওয়ান বলে তুমি এটা কি বলছো? এটা তো আমাদের কোম্পানির জন্য ভালো খবর, মিস্টার লি তোমার কাজে খুশি হবে। লু ওয়ে বলে আমিও জানতাম না যে লিশেং এঙ্গেজমেন্ট পার্টির ইনচার্জ আমাকে বানাবে। যদি আমি আমার কাজ ভালোভাবে করতে পারি তাহলে কি কোম্পানি আমাকে প্ল্যানিং ডিপার্টমেন্টে ট্রান্সফার করবে? লু ওয়ান বলে আমি এই ব্যাপারে ভেবে দেখব। লু ওয়ে বলে প্লিজ এইবার এই বাহানা করো না যে এই কাজটির জন্য আমি ইরেসপন্সিবল। লু ওয়ান বলে কেন? শিরেন কি তোমাকে কিছু বলেছে? লু ওয়ে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের সিনে লু ওয়ে বাসায় আসে। লিচেন তাকে খুশি দেখে জিজ্ঞেস করে তুমি এতটা খুশি কেন? লু ওয়ে বলে নেক্সট মান্থ লিশেনের এঙ্গেজমেন্ট আর সে আমাদের কোম্পানিতে ইন্টারেস্টেড, আর কোইন্সিডেন্সলি আমি ওই পার্টির ইনচার্জ। লিচেন জিজ্ঞেস করে তুমি কেন? লু ওয়ে বলে এটা তো আমিও জানি না। লিচেন বলে লিশেং এর থেকে দূরে থাকো। লু ওয়ে জিজ্ঞেস করে কেন? আমার মনে হয় লিশেং অনেক ভালো ছেলে। লিচেন বলে তুমি তো এখানে এসেছ কিছুদিনই হয়েছে, এর মধ্যেই তুমি তার প্রশংসা করতে শুরু করেছ। লু ওয়ে বলে আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে, কিন্তু সে তোমার থেকে শতগুণে ভালো আছে, সে জানে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। লিচেং বলে তুমি আমার ওয়াইফ, আমার দাদা তোমাকে আমার জন্য টাকা দিয়েছে, তাই আমি তোমাকে বলছি তুমি তার থেকে দূরে থাকবে, বুঝেছো আমার কথা? লু ওয়ে বলে আমি তোমার কোনো কথাই শুনিনি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। লিচেন তাকে ডাকতেই থাকে। পরের সিনে লু ওয়ে লিচেনের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু দরজা ভেতর থেকে লক ছিল, তাই সে লিচেনকে বলে যদি তুমি আমাকে দেখতে না চাও তাহলে আমি তোমার খাবার বাইরে রেখে চলে যাচ্ছি, তুমি খেয়ে নিও। এটা বলে সে খাবারটি বাইরে রেখেই চলে যায়। লিচেন তো অনেক রেগেছিল। সে দরজা খোলে, বাইরে লিশেং ছিল। সে তাকে দেয়ালে ধাক্কা দিয়ে বলে তুমি আমার থেকে কি চাও? তোমার মাথায় কি চলছে? লিশেন বলে ভাই তুমি বিয়ের পর লু ওয়ের খারাপ অবস্থা দেখোনি, এটা ঠিক ওরকমই যখন তোমার এক্স গার্লফ্রেন্ড বাইলু জানতে পেরেছিল যে তুমি অন্ধ। আমি
আমি তো লুভে এর হেল্প করতে পারবো না, কিন্তু আমার তার জন্য চিন্তা হয়। লি চেন বলে তোমার উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। লি শেং বলে তুমি আমার সাথে তো ভালোভাবে ব্যবহার করো না, কিন্তু আমি তোমার সাথে কোনো খারাপ কিছু করব না। এখন থেকে লুভে হোক আর বাইলু, আমি তাদের দুজনেরই ভালোভাবে খেয়াল রাখবো। এটা শুনে লি চেনের অনেক রাগ হয় আর সে তাকে মারতে শুরু করে। তখনই ওখানে লুভে আসে আর লি শেংকে ওঠায়। লি শেং বলে আমার ভাই এখন আনস্টেবল, তার ভালোভাবে খেয়াল রেখো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। লি চেনও তার রুমে গিয়ে তার দরজাটি জোরে বন্ধ করে দেয়। পরের সিনে বাই লি শিয়াংকে বলে তার সাহস কিভাবে হলো তোমাকে মারার? যখন সে তোমাকে মেরেছে তখন তুমিও তাকে 2-4টা মেরে দিতে, তাহলেই তো হতো। তখনই ওখানে লুভে এসে লি শিয়াংকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? বাই বলে দেখো আমার ছেলেকে, তোমার কি তাকে ঠিক মনে হচ্ছে? তখন লি শিয়াং বলে মা, ভাবির আমার জন্য চিন্তা হচ্ছে, তাই আপনি ওনার উপরে রাগ ছাড়বেন না। এসব কিছু আমারই দোষ, আমার তাকে রাগানো ঠিক হয়নি। লুভে জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া কেন হয়েছিল? লি শিয়াং মিথ্যে বলে যে তুমি যেই খাবারটা রেখেছিলে ভাই ওটাকে লাথি দিয়ে ফেলে দিচ্ছিল। আমি এটা দেখে তাকে বারণ করাতে সে আমাকে মারতে শুরু করে দেয়। লুভে বলে সরি, আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ওর মুড আমার কারণে খারাপ ছিল আর সে তোমার উপরে রাগ ঝেড়েছে। লি শিয়াং লুভেকে তাকে ব্যান্ডেজ করে দিতে বলে। লুভে বারণ করে, তখন বাই বলে তোমার কারণেই সে মার খেয়েছে আর তুমি তার জন্য এতটুকুও করতে পারবে না? লুভে তাকে মেডিসিন লাগিয়ে দিতে শুরু করে। লি শিয়াং তো তাকে দেখতেই থাকে। লুভে এর তার চাহনিতে আজব মনে হয়, তাই সে ওখান থেকে চলে যায়। বাই বলে এখন যদি সে তার রুমে গিয়ে লি চেনকে জিজ্ঞেস করে একটু আগে কি হয়েছিল, তাহলে তো আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। লি শিয়াং বলে মা, আপনি চিন্তা করবেন না, এটা লি চেনের জন্য লজ্জাজনক ব্যাপার, তাই সে তাকে সত্যটা কিছুতেই বলবে না। অন্যদিকে লুভে লি চেনের জন্য খাবার নিয়ে যায় আর বলে যদি তুমি এটা না খাও তাহলে পরে খাওয়ার জন্য কিছুই পাবে না। লি চেন খাবার খেতে শুরু করে আর বলে আগামীকাল থেকে খাবার খাওয়ার পরে আমাকে ওয়াকে নিয়ে যেও। লুভে জিজ্ঞেস করে সত্যি? লি চেন বলে হ্যাঁ, আর আজকে তুমি আমার সাথে বেডেই ঘুমিও। লুভে বলে কোনো প্রয়োজন নেই, আমি সোফাতেই ঘুমাতে পারবো। লি চেন বলে যদি তুমি না শো তাহলে আমি তোমাকে কোলে নিয়ে শুইয়ে দেব। লুভে পেছনে সরে যায়। তখন লি চেন বলে আমার ঠান্ডা লাগছে, এজন্য আমি চাই তুমি বেডে শো, যাতে আমি কিছুটা উষ্ণতা পাই। এটা শুনে লুভে বেডে শোয়ার জন্য রাজি হয়ে যায়। সে ওপাশ ফিরে দেখে লি চেন তার দিকেই তাকিয়ে আছে, মনে হচ্ছিল সে সবকিছু দেখতে পায়। লি চেন তো লুভেকে বেডে শোয়ার জন্য বলে দিয়েছিল, কিন্তু তার লাথি আর ঘুষিতে সে সারা রাত ঘুমাতে, তাই তাকে সারা রাত জেগেই থাকতে হয়। সকালে লুভে যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার পা লি চেনের উপরে ছিল। সে উঠেই প্রথমে লি চেনকে গুড মর্নিং বলে আর জিজ্ঞেস করে গতকাল রাতে কি তোমার ভালো ঘুম হয়েছে? লি চেন জিজ্ঞেস করে তোমার কি মনে হয়? লুভে বলে তাহলে তুমি আমাকে দূরে ধাক্কাও তো দিতে পারতে। লি চেন বলে তুমি এত খারাপ ভাবে কিভাবে ঘুমাতে পারো? লুভে ওয়াশরুমে চলে আসে আর সে এম্বারেসিং ফিল করছিল। অন্যদিকে লি চেন মনে মনে খুশি হচ্ছিল। পরের সিনে লুভে অফিসে আসে। তখন মেয়েরা তাকে দেখে তার আর শিনের ব্যাপারে কথা বলতে শুরু করে। তারা বলছিল যে শিন লুওয়ানের বদলে তাকে এঙ্গেজমেন্ট প্রজেক্টটি দিয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু না কিছু তো চলছে। তখন লুভে ওখানে এসে জিজ্ঞেস করে তোমরা সবাই কি ব্যাপারে কথা বলছো, আমিও তো একটু শুনি। তারা বলে আমরা যা শুনেছি শুধু ওটাই বলছি। লুভে বলে তোমরা যা শুনেছো ওই সবকিছুই ফালতু কথা, নেক্সট টাইম আমি এই ব্যাপারে আর কিছুই শুনতে চাই না। পরের সিনে লুভে বাসায় ফিরে আসে। সে লি চেনকে বলে আজকে রাতে আমি আমার বাসায় যাব, তাই তুমি কি একা থাকতে পারবে? লি চেন বলে তোমার সাথে বিয়ে হওয়ার আগে তো আমি একাই ছিলাম, ভালোই হবে, তোমার থেকে কিছুদিন বেঁচে থাকতে পারবো। এটা শুনে লুভে ওখান থেকে রেগে চলে যায়। লুভে যাচ্ছিলই তখনই লি শিয়াং তাকে দেখে জিজ্ঞেস করে ভাবি আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি, এই বাহানায় আমরা এঙ্গেজমেন্ট পার্টির ব্যাপারেও কথা বলে নিতে পারবো। লি চেন ওপর থেকে তাদেরকে দেখছিল আর সে লুভেকে কল করতে চায়, কিন্তু তার কাছে তো লুভে এর নাম্বারই ছিল না। লুভে লি শিয়াং এর সাথে যেতে বারণ করছিল, কিন্তু লি শিয়াং কোনোভাবে তাকে রাজি করিয়েই নেয়। তাদেরকে একসাথে যেতে দেখে লি চেন অনেক জেলাস হচ্ছিল। গাড়িতে লি শিয়াং বলে লি চেনকে তোমার সাথে যাওয়ার দরকার ছিল।
লুভে বলে লিচেনের শরীর ঠিক না আর সে এঙ্গেজমেন্ট পার্টির ব্যাপারে জিজ্ঞেস করে যে এঙ্গেজমেন্ট সেরিমনিতে তার স্পেশাল রিকোয়েস্ট কি। তখন লিশেং তাকে বাইলু এর কি পছন্দ আর কি পছন্দ না এইসব ব্যাপারে বলে আর এর সাথে বাইলু এর বার্থডে ডেটও বলে দেয়। এটা শুনে লুভে এর মনে পড়ে যে লিচেনের মোবাইলের পাসওয়ার্ডও এটাই ছিল, তাই সে ভাবে এটা তো কোইন্সিডেন্স হতে পারে না। লুভে একা বাসায় যাওয়াতে লুওয়ান বলে তুমি একা কিভাবে এসে পড়লে, লিচেন কেন তোমার সাথে আসেনি? বাবা তাকে লিচেনের থেকে টাকা চাইতে বলে। লুভে বলে আমি আগেই বিয়ে করার জন্য 30 লাখ টাকা চেয়েছি, তাই আমি তার থেকে এর বেশি আর কিছু নিতে পারবো না। এটা শুনে তো মা রেগে যায় আর বলে তুমি কি তোমার বোনের জন্য এতটুকু করতে পারবে না? আমাদের খুশির থেকে বেশি তোমার জন্য লিচেন ইম্পর্টেন্ট। এসব শোনার পরেও লুভে রাজি হয় না আর তার বাবার থেকে তার টাকা চাইতে থাকে যেগুলো সে তার বিয়ের পর পেয়েছিল। তখন লুওয়ান বলে তুমি বাবাকে রাগিও না আর আমি তোমার টাকা চাই না। তখন লুভে তার অনেক ইনসাল্ট করে। এসব শুনে লুওয়ানও অনেক রেগে যায় আর বাবাকে গিয়ে নালিশ করতে থাকে। তখন মা বলে তোমার সাহস কিভাবে হলো লুওয়ানের সাথে এভাবে কথা বলার, আর বলে আমরা তোমাকে 1 টাকাও দিব না। লুভে বাবাকে বলে আমি শেষবার জিজ্ঞেস করছি আপনি কি আমাকে আমার টাকা দিবেন কিনা। বাবার বারণ করাতে লুভে ওখান থেকে চলে যায়। লুভে বাসায় আসে তখন লিচেন তাকে রেগে জিজ্ঞেস করে আমার বারণ করার পরেও তোমার সাহস কি করে হলো লিচেনের সাথে যাওয়ার, আর এখন আবার ফিরে কেন এসেছ? লুভে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু লিচেন বলে তোমার কি মনে হয় আমি তোমার কথায় বিশ্বাস করে ফেলবো? লুভে বলে এখন যখন আমি তোমাকে বিয়ে করেই ফেলেছি তাই আমি তোমাকে আর সরি বলবো না আর আমি আশা করি তুমি আমাকে রেসপেক্ট করবে। লিচেন বলে যদি তোমার আমাকে খারাপ লাগে তাহলে তুমি লিশেং এর কাছে যেতে পারো, সে তো তোমার সাথে ভালোভাবে কথা বলে তাই না? লুভে বলে তোমার কি মনে হয় আমি ওই মেয়ের মতো যে তোমাকে ধোকা দিয়েছিল? আর আমি জানি ওই মেয়েটি বাইলু তাই না? লিচেন তার দিকে তাকায় তখন সে বাইলুকে দেখতে পায় আর আমরা এখানে এটা জানতে পারি যে লিচেন আর বাইলু রিলেশনশিপে ছিল, কিন্তু তার অন্ধ হওয়ার পরে সে তাকে ছেড়ে লিশেং এর কাছে চলে যায়। লুভে বলে তুমি দেখো আমি লুভে, অন্য কেউ না। হ্যাঁ আমি মানছি যে আমি লিশেং এর সাথে গিয়েছিলাম কিন্তু আমরা শুধু এঙ্গেজমেন্ট সেরিমনির ব্যাপারে কথা বলেছি আর কিছুই না। আর তার হাত ধরে বলে মিস্টার লি আমি বিশ্বাস করি যে তুমি খুশি থাকবে, তুমি বাইলুকেও রিয়েলাইজ করাও যে সে কি হারিয়েছে। তখন লিচেন তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। পরের সিনে সে লুভেকে মনোযোগ সহকারে দেখছিল। তখনই লুভের ফোনে তার এক্স বয়ফ্রেন্ড সুলেনের মেসেজ আসে, সে তার কাছে ক্ষমা চাচ্ছিল। লিচেন রিপ্লাই করে যে লুভে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তাই নেক্সট টাইম মাঝরাতে মেসেজ করো না। পরের দিন লুভে অফিসে আসে তখনই হঠাৎ করে সুলেন তার সামনে এসে পড়ে। লুভে জিজ্ঞেস করে তুমি আমার পেছনে কেন পড়ে আছো? গতবার তো আমি তোমাকে বলেছিলাম যে তুমি যদি লুওয়ানের সাথে দেখা করতে চাও তাহলে তুমি তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকো, আমার পিছু ছেড়ে দাও। সুলেন বলে তুমি একটা ছেলের সাথে থাকো? লুভে জিজ্ঞেস করে এটা কি তোমাকে লুওয়ান বলেছে? সুলেন বলে না, গতকাল রাতে আমি তোমাকে মেসেজ করেছিলাম তখন ওই ছেলেটি রিপ্লাই করেছে যে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছ। লুভে বলে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো, সে অন্ধ দেখতে পায় না, তাহলে সে তোমাকে রিপ্লাই কিভাবে করতে পারে? সুলেন জিজ্ঞেস করে তুমি ওই অন্ধ ছেলেটির সাথে কেন আছো? লুভে বলে ফালতু কথা বলা বন্ধ করো, আমি যার সাথেই থাকি না কেন এত তো তোমার কিছু যায় আসার কথা না। এটা বলে সে চলেই যাচ্ছিল তখন সুলেন তাকে ধরে বলে লুভে আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো কারণ আমি তোমার প্রথম ভালোবাসা। এটা শুনে তো লুভে সুলেনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। পরের সিনে সেন লুভেকে বলে সুলেন তোমার এক্স বয়ফ্রেন্ড তাই তোমার তাকে ভালোভাবে বোঝানো উচিত যে সে যেন তোমার পিছু আর না করে, নেক্সট টাইম যেন আমি অফিসে এরকম কিছু আর না দেখি। লুভে বলে আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। শিন বলে আমি শুনেছি যে তুমি মিস্টার লিশেংকে বলেছো যে উনি যেন তোমাকে এঙ্গেজমেন্ট সেরিমনির ইনচার্জ বানিয়ে দেয় আর এটাও যে আমি তোমার অনেক খেয়াল রাখি। লুভে বলে যদি আমি বলি যে কেউ তোমাকে উস্কিয়ে দিয়েছে তাহলে তুমি বিশ্বাস করবে না, এজন্য আমাকে প্রমাণ করতে দাও। এটা বলেই সে লিশিয়াংকে কল করে আর স্পিকার অন করে বলে যে তুমি কি মিস্টার শিনকে বলতে পারবে যে তুমি আমাকে এঙ্গেজমেন্ট সেরিমনির ইনচার্জ কেন বানিয়েছ? লিশেং বলে তুমি আমার ভাবি আর এটা
এটা তোমার থেকে ভালো আর কেউ জানতে পারবে না যে আমার কি পছন্দ আর কি না। এটা শুনে তো শিন শকড হয়ে যায়। লুভে তাকে বলে যে আমি লি শিয়াং এর বড় ভাই লি চেনের সাথে বিয়ে করেছি। শিন ভাবে কি লি গ্রুপের প্রেসিডেন্ট? লুভে জিজ্ঞেস করে তোমার কি এখনো মনে হয় যে আমি ইচ্ছে করে তোমার আর আমার ব্যাপারে কোম্পানিতে গুজব ছড়িয়েছি? আর আমি এটাও জানি যে এটা কে করিয়েছে। তখনই তার কাছে কারো কল আসে। তার কথা শুনে লুভে ওখান থেকে যাচ্ছিলই তখন শিনও তার সাথে যায়। পরের সিনে শিরেন লুওয়ানকে জেলাস করানোর জন্য তাকে বলে যে তুমি এখানে কি করছো? মিস্টার শিন তো কিছুক্ষণ আগে লুওয়েকে নিয়ে বাইরে গেছে, হয়তো তারা আর ফিরে আসবে না। লুওয়ান বলে হয়তো তারা কাজের ব্যাপারে কথা বলতে গিয়েছে, কারণ লুওয়ে তো মিস্টার লি শেং এর এঙ্গেজমেন্ট সেরিমনির ইনচার্জ। শিরেন বলে মিস্টার শিন আর লুওয়ের ব্যাপারে গুজব ছড়াচ্ছে, তুমি তার গার্লফ্রেন্ড। কিন্তু লুওয়েও কারো থেকে কম নয়। লুওয়ান এটা শুনে রেগে যায় আর সে তাকে ইনসাল্ট করে চলে যায়। অন্যদিকে কিছু গুন্ডারা নার্সিং হোমে ঢুকতে চাচ্ছিল। রেন্ট না পাওয়ার কারণে ওনার ইউলি আর কিছু গুন্ডাদেরকে নার্সিং হোম খালি করার জন্য পাঠিয়েছে, কিন্তু ডক্টর আর নার্সরা দরজাতে দাঁড়িয়েছিল, তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখনই শিন আর লুওয়ে ওখানে আসে। লুওয়ে যাচ্ছিলই তখনই শিন তাকে থামায় আর বলে তারা অনেক ডেঞ্জারাস, তাই আমি তোমার সাথে যাচ্ছি। তখনই তার কাছে কারো কল আসে। সে তার সাথে কথা বলছিলই এই সুযোগে লুওয়ে ওখান থেকে চলে যায়। শিনের অন্য কোথাও যেতে হবে, সে লুওয়ের সাথে থাকতে পারবে না। এজন্য সে লি শেংকে কল করে সবকিছু বলে দেয়। অন্যদিকে ডক্টর চু লি চেনের চেক আপ করার পর বলে সে খুব তাড়াতাড়ি ঠিক হতে পারবে। লি চেন বলে আমার দাদাকে এসব কিছু বলার কোনো প্রয়োজন নেই। মিস্টার চু বলে তোমার শত্রুরা তোমার জন্য আরেকটি জাল বিছিয়েছে। তোমাকে যে নতুন মেডিসিনটি দেওয়া হয়েছে ওটা খেলে তোমার জীবনও যেতে পারে। তখনই তার কাছে লি শেং এর কল আসে যে বলে বড় ভাই ভাবি একটি প্রবলেমে ফেসে গিয়েছে। লি চেন বলে তুমি কি বললে? লি শেং বলে তার বস শিন আমাকে কল করে বলেছে যে নার্সিং হোমে ঝগড়া চলছে আর লুওয়ে ওখানেই গিয়েছে, আমি এখন ওখানেই যাচ্ছি। লি চেন বলে আমাকে অ্যাড্রেসটি দাও। লি শেং বলে আমি জানি ভাই তুমি এখানে আসতে পারবে না, আমি তো ভাবির অনেক হেল্প করছি, তাই সেও না তোমাকে বাইলুয়ের মতো ছেড়ে দেয়। এটা শুনে তো লি চেন অনেক রেগে যায়। লি শেং বলে আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না, কারণ ভাবির এখন আমার প্রয়োজন আছে। এটা শুনে লি চেন ও লুওয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন ডক্টর চু তাকে থামায় আর বলে এটা লি শেং এর কোনো নতুন চাল হতে পারে। যদি সত্যি লুওয়ের সাথে কিছু হয়ে থাকে তাহলে আমরা এটাও জানি না যে সে এখন কোথায়। এর জন্য তোমার শান্ত থাকা উচিত, না হলে সবাই জেনে যাবে যে তুমি দেখতে পারো। লি চেন জিজ্ঞেস করে এই সিটিতে কয়টা নার্সিং হোম আছে? ডক্টর চু বলে আমি জানি সে কোথায়। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইউলি আর তার লোকেরা জোর করে ভেতরে ঢুকতে চাচ্ছিল। তখনই লুওয়ে ওখানে আসে আর তাদেরকে দূরে সরিয়ে বলে বেয়াদব ছেলেরা, তোমরা কি মেয়েদের সাথে কিভাবে বিহেভ করতে হয় এটাও জানো না? তোমাদের মা বাবা কি তোমাদেরকে মেয়েদের রেসপেক্ট করাও শিখায়নি? ইউলি তার গুন্ডাদেরকে বলে তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। তারা লুওয়েকে ধরে তার কাছে নিয়ে যায়। ইউলি জিজ্ঞেস করে তুমি কে? লুওয়ে বলে আমি এই নার্সিং হোমের হেড। ইউলি তার থেকে রেন্ট চায়। লুওয়ে বলে এখন সে তাকে 15 মিলিয়ন ক্যাশ দিতে পারবে। ইউলি এর তার কথায় বিশ্বাস হয় না। সে তার সাথে মিসবিহেভ করতে শুরু করে। তখন লুওয়ে তাকে থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়ার পর ইউলি এর অনেক রাগ হয় আর সে তাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল। তখনই ওখানে লি শিয়াং আসে আর বলে তোমরা আমার লেডিকে কোথায় নিয়ে যাচ্ছ? লি শিয়াং লুওয়ে এর ক্লোজ এটা জেনে গুন্ডারা তাকে ছেড়ে দেয়। লুওয়ে অজ্ঞান ছিল। লি শিয়াং তাকে দেখছিল আর তাকে টাচ করে বলে ভাবি কতটা কিউট। তখনই ডক্টর চু ওখানে এসে লুওয়েকে তার সাথে নিয়ে যায়। লুওয়ে বাসায় আসে আর লি চেনকে দেখেই জড়িয়ে ধরে বলে সরি, তোমার আমার কারণে চিন্তিত হতে হয়েছে। লি চেন জিজ্ঞেস করে ওই গুন্ডারা কারা ছিল আর এসব কেন করেছিল। লুওয়ে বলে নার্সিং হোমটাকে অন্য কেউ কিনতে চায়। ওনার বলেছে যে যদি আমি ওই নার্সিং হোমটি নিজের নামে রাখতে চাই তাহলে একসাথে সকল টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। লি চেন জিজ্ঞেস করে নার্সিং হোমটা কি তোমার জন্য এত ইম্পর্টেন্ট? লুওয়ে বলে হ্যাঁ, এজন্যই তো আমি তোমার সাথে বিয়ে করেছি। এটা শুনে লি চেন ভাবছিল যে আমি এতদিন তাকে ভুল বুঝেছিলাম। লুওয়ে কিছু না বলেই তার শোল্ডার টিপতে শুরু করে। তখন লি চেন তার কাঁধে হাত রেখে বলে তোমার কি এখানে ব্যথা হচ্ছে? তখন লুওয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে কি তুমি দেখতে পাও? পরের সিনে লি চেন ইউলিকে কল করে নার্সিং হোম আর লুওয়ে
থেকে দূরে থাকতে বলে। অফিসে শিন লু ওয়ে এর কাছে আসে আর তাকে তার সাথে যেতে বলে। এটা দেখে তো সকল এমপ্লয়িরা আবারও নিজেদের মধ্যে কথা বলাবলি করতে শুরু করে। শিন বলে, আমি প্রথমবার এমন মেয়েকে দেখেছি যে ফাইট করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তোমার কি ভয় লাগে না? লু ওয়ে বলে, ভয় লাগলেও কিছু জিনিস করতেই হয়। আর জিজ্ঞেস করে, তোমার আমার সাথে কি কাজ? শিন বলে, গতকাল আমি তোমাকে ভুল বুঝেছিলাম, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অন্যদিকে কেউ শিন আর লু ওয়ে এর একসাথে ফটো তুলে লুয়ানকে পাঠিয়ে দেয়, যেটাকে দেখে লুয়ান রেগে পাগল হয়ে যায়। তখন তার মা এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? লুয়ান মাকে ছবিটি দেখিয়ে বলে, দেখেন লু ওয়ে শিনের সাথে আছে। মা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওয়াদা করছি যে আমি তাকে ছাড়বো না। তারপর মা লি চেনের বাসায় যায়। লু ওয়ে মাকে এখানে দেখে জিজ্ঞেস করে, উনি এখানে কি করছে? মা বলে, আমি লি চেনকে একটি ডিসিশন নেয়ার কথা বলতে এসেছি। যখন তোমার বোন আজকে অফিসে ছিল না তখন তুমি তোমার দুলাভাইয়ের সাথে কি করছিলে? তুমি কি তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিলে? লু ওয়ে জিজ্ঞেস করে, আপনি একটি ছবির বেসিসে এটা কিভাবে ডিসাইড করতে পারেন যে আমি শিনকে সিডিউস করছিলাম? বাই বলে, আমি ভেবেছিলাম যে তুমি যদি তোমার দোষ স্বীকার করে নাও তাহলে আমি লি চেনকে কিছুই বলবো না, কিন্তু মনে হচ্ছে এখন তাকে সবকিছু বলতেই হবে। আর সে জাওকে বলে লি চেনকে ডেকে আনতে। জাও লি চেনকে ওখানে নিয়ে আসে। লি চেন ওখানে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার? বাই বলে, উনি লু ওয়ে এর মা, উনি তোমাকে একটি ছবি দেখাতে এসেছে। লি চেন জিজ্ঞেস করে, কিসের ছবি? বাই বলে, লু ওয়ে একটি ছেলের সাথে ঘোরাফেরা করছিল, ওই ছেলেটি তার কোম্পানির বস আর তার হবু দুলাভাই। তাই তুমি লু ওয়ে এর ব্যাপারে একটি ডিসিশন নাও। লি চেন এই ব্যাপারে কোনো রেসপন্স দেয় না। সে উল্টো লু ওয়ে এর মাকে বলে, আপনার কাছে লু ওয়ে এর 15 মিলিয়ন টাকা আছে, আপনি কি ওটা ফেরত দেবেন নাকি আমি আমার দাদাকে বলে কেসটা মিটমাট করব? মায়ের প্ল্যানিং তো উল্টো তার উপরেই ভারী পড়ে গিয়েছিল। তাই উনি বলে, আমি তার বাবাকে বলবো উনি যেন তার টাকা ফিরিয়ে দেয়। লি চেন বলে, যদি অন্য কোনো কথা না থাকে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলেই সে লু ওয়ে কে তাকে নিয়ে যেতে বলে। আর রুমে এসে সে লু ওয়ে কে জিজ্ঞেস করে, তুমি তার সাথে একা কেন দেখা করতে গেলে? লু ওয়ে বলে, সে আমার বোনের ফিয়ন্সে আর আমার কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, এই কারণে আমি কিছুটা চিন্তিত ছিলাম। লি চেন জিজ্ঞেস করে, তার ব্যাপারে চিন্তা করার তোমার প্রয়োজন কি? লু ওয়ে বলে, কারণ সে ভালো ছেলে। লি চেন বলে, আমি তোমাকে বলে দিচ্ছি আজকের পর থেকে তুমি শিনার থেকে দূরে থাকবে। অন্যদিকে লি শ্যাং বাসায় আসে আর বাইকে জিজ্ঞেস করে, এখন যে লেডিটি গেল উনি কে? বাই বলে, উনি লু ওয়ে এর মা, আর উনি সকল প্রুফের সাথে লি চেনকে বলতে এসেছিল যে লু ওয়ে তার দুলাভাইয়ের উপর নজর দিচ্ছে। তখন লি চেন তার কথায় বিশ্বাস করেনি, উল্টো তার থেকে লু ওয়ে এর টাকা চেয়েছে। তখন সে ইনসাল্টেড ফিল করে এখান থেকে চলে যায়। লি শ্যাং ওই ছবিটি দেখে স্মাইল করছিল। বাই বলে, আমি ডক্টর চুয়ার থেকে শুনেছি যে লি চেনের চোখ এখনো ঠিক হয়নি। লি শ্যাং বলে, এটা তো আমার এঙ্গেজমেন্টের দিনই জানতে পারবো সে কি সত্যি অন্ধ নাকি না। বাই জিজ্ঞেস করে, তুমি কি করতে চলেছ? লি শ্যাং বলে, শুধুমাত্র একটা ছোট টেস্ট। পরের সিনে লু ওয়ে এঙ্গেজমেন্টের ডেকোরেশন দেখতে চার্চে যায় আর সে সবাইকে বোঝাচ্ছিল যে কি করতে হবে আর কি না। ওখানে একটি ছেলে স্টেজে গিয়ে লুকিয়ে কিছু করছিল। তখনই ওখানে লি চেনের এক্স গার্লফ্রেন্ড বাইলু আসে। লু ওয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তার এই ডেকোরেশনটি কেমন লেগেছে? বাইলু বলে, আমার অনেক ভালো লেগেছে। তারপর জিজ্ঞেস করে, আমি শুনেছি যে লি চেন ঠিক হতে শুরু করেছে আর সে তোমার সাথে ওয়াকেও যাচ্ছে। লু ওয়ে হ্যাঁ বলে। বাইলু বলে, আমি এটা জানার জন্য কিউরিয়াস যে তুমি এটা কিভাবে করেছো। লু ওয়ে বলে, অ্যাকচুয়ালি এটা লি চেনের ভেতরেরই একটা চেঞ্জ যেটা সে নিজেই করতে চায়। বাইলু বলে, মনে হচ্ছে লি চেন তোমার জন্য বদলাতে চাচ্ছে। পরের সিনে লু ওয়ে লি চেনকে খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে আসে। তাকে ওখানে দেখে লি শ্যাং আর মিস বাইয়ের চেহারা কালো হয়ে যায়। লি শ্যাং বলে, ভাবি আপনি সত্যি ইনক্রেডিবল, আপনি তো ভাইকে আমাদের সাথে খাবার খাওয়ার জন্য রাজি করিয়েই ফেলেছেন। লু ওয়ে বলে, সত্যি বলতে আমি কিছুই করিনি, লি চেন নিজেই এখানে আসতে চেয়েছিল। লি চেন লু ওয়ে কে তাকে খাইয়ে দিতে বলে। লু ওয়ে তার জন্য চিংড়ি পরিষ্কার করছিলই তখনই লি শ্যাং তার প্লেটে কিছু ঠেলে দেয় আর লু ওয়ে কে চুপ থাকার ইশারা করে। তার তো মনে হচ্ছিল লি চেন কিছুই দেখছে না। লি চেন ভাবছিল 2 বছর হয়ে গিয়েছে কিন্তু তুমি এখনো ওইরকমই আছো। লি শ্যাং বলে, ভাই এখন যেহেতু তুমি নিচে খাবার খেতে আসতে পারো তাহলে তো তুমি আমার আর বাইলু এর এঙ্গেজমেন্ট পার্টিতেও আসতে পারবে, তাই তোমাকে নিশ্চয়ই আসতে হবে। লি চেনও হ্যাঁ বলে দেয়। দেখতে দেখতে এঙ্গেজমেন্ট সেরিমনির দিনও চলে আসে। শিন
শিন লুওয়ে এর কাছে যায়। এটা দেখে লুওয়ানের অনেক রাগ হয়। শিন লুওয়ে এর প্রশংসা করে বলে তুমি অনেক পরিশ্রম করেছো। লুওয়ে বলে আমি এখন আর অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই না। শিন বলে এই প্রজেক্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে তোমাকে প্ল্যানিং ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেব। তারপর তুমি প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করতে পারবে। ফাংশন স্টার্ট হয়ে যায়। গ্রুম আর ব্রাইডের এন্ট্রি হয়। স্টেজে আসার পর লি শ্যাং সবাইকে কিছুক্ষণ ওয়েট করতে বলে, কারণ সে লি চেনের জন্য অপেক্ষা করছিল। তখনই লি চেন তার 10টা বডিগার্ড নিয়ে ওখানে চলে আসে। ওখানে সবাই তাকে দেখে বাইলু আর তার রিলেশনের ব্যাপারে গসিপ করছিল। নিজের ইনসাল্ট হতে দেখে বাইলু লি শ্যাংকে জিজ্ঞেস করে তুমি তাকে এখানে কেন ডেকেছ, আমাকে ইনসাল্ট করার জন্য? লি শ্যাং বলে না, আমি শুধু এতটুকু চাই যে আমার ভাইও আমাদের খুশির সময়ের উইটনেস হোক, তাই তুমি এতটা প্যানিক হয়েও না আর নর্মাল বিহেভ করো। আর তারপর সে লি চেনকে বলে আমি আর বাইলু অনেক খুশি যে তুমি এখানে এসেছো। লি চেন তো কিছুই বলে না। তারপর যখনই লি শ্যাং বাইলুকে রিং পরাতেই যাচ্ছিল তখনই বাইলুর উপরে পেছনে থাকা ক্রসটি পড়তেই যাচ্ছিল। তখন লুওয়ে তাকে বাঁচিয়ে নেয়। লি চেন লুওয়ে এর বদলে বাইলুকে কোলে তুলে নিয়ে যায়। এইটা দেখে তো লুওয়ে ওখানেই ফ্রিজ হয়ে যায়। এটা লি শ্যাং এরই প্ল্যান ছিল যেটাতে সে সাকসেস হয়ে গিয়েছিল। শিন লুওয়ে এর কাছে যেতে লাগছিল তখন লুওয়ান তাকে থামায়। লুওয়ানের থামানোর পরেও সে থামে না আর সে লুওয়ে এর কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? লুওয়ে মাথা নাড়িয়ে না বলে। পরের সিনে লি শ্যাং লি চেনকে বলে তোমার চোখ তো ঠিক হয়ে গিয়েছে তাই না? লি চেন কিছু না বলে ওখান থেকে চলেই যাচ্ছিল। তখন লি শ্যাং বলে যাওয়ার আগে এটা বলে যাও যে তুমি আমার ফিয়ন্সেকে কোলে তুলে এখানে কেন নিয়ে আসতে? লি চেন বলে তুমি তার ক্লোজ ছিলে তাই আমার আগে তোমার তাকে বাঁচানো উচিত ছিল। লি শ্যাং বলে সব হঠাৎ করেই হয়ে গিয়েছিল তাই আমি বুঝতেই পারিনি। আর ভাবিও তো ব্যথা পেয়েছিল কিন্তু তুমি তো তার ব্যাপারে ভাবনি। ভাবি হয়তো অনেক কষ্ট পেয়েছে। লি চেনের ওখান থেকে যাওয়ার পর লি শ্যাং বাইলুকে রিং পরিয়ে বলে জানেমান তোমার কারণে আজকে আমি জানতে পেরেছি যে আমার ভাই চোখে দেখতে পারে। অন্যদিকে শিন লুওয়েকে হসপিটালে নিয়ে আসে। লুওয়ে বলে সরি, আজকে আমার কারণে সব সমস্যাগুলো হয়েছে। শিন বলে এতে তোমার কোনো দোষ নেই, তুমি অনেক ভালো কাজ করেছো। আমি এটা খোঁজ নিয়েই ছাড়বো যে এটা কার কাজ। লুওয়ে এর কাছে লি চেনের কল আসে কিন্তু সে তার কলটি রিসিভ করে না। লুওয়ে বাসায় আসে তখন সকল মেটসরা তাকে অনেক রেসপেক্ট দিচ্ছিল। এইটা দেখে সে অবাক হয়। সে রুমে আসে তখন লি চেন বলে আমি জানি তুমি আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতে চাচ্ছ। লুওয়ে বলে আমি কিছুই জিজ্ঞেস করতে চাই না কারণ আমি আজকে নিজের চোখেই সব দেখে ফেলেছি। তোমার কি আমার ফিলিংস এর সাথে খেলতে অনেক মজা লাগে? লি চেন বলে আমি ডিসাইড করেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আমি লি শ্যাংকে এক্সপোজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখ ঠিক হওয়ার কথাটা কাউকে বলবো না। লুওয়ে বলে হ্যাঁ, কিন্তু আজকে বাইলুর জন্য তুমি নিজেকেই এক্সপোজ করে দিলে। লি চেন বলে আমি এসব কিছু তোমার ভালোর জন্যই করেছি, সময় আসলে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। আর তুমি আমার কল রিসিভ কেন করনি? তুমি জানো না আমি কতটা চিন্তিত হয়ে গিয়েছিলাম। লুওয়ে বলে আমি অন্য কারোর সাথে ছিলাম এজন্য কল ধরিনি। লি চেন জিজ্ঞেস করে কার সাথে? লুওয়ে বলে তোমার এটা জানার কোনো প্রয়োজন নেই আর তোমার আমার জন্য চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। আর এখন আমার 3টা শর্ত আছে। লি চেন জিজ্ঞেস করে আর ওগুলো কি? লুওয়ে বলে প্রথমত আজকের পর থেকে আমি তোমাকে খাবার আর ওয়াকের জন্য নিয়ে যাব না, তোমাকে নিজেকেই সবকিছু করতে হবে। দ্বিতীয়ত আমরা একে অপরের প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করব না। আর তৃতীয়ত আমি এখন থেকে আলাদা রুমে ঘুমাতে চাই। লি চেন বলে এসব কিছু সম্ভব না। লুওয়ে বলে এখন তুমি দেখতে পারো তাই আমার তোমার খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই। এটা শুনে লি চেন তাকে কোলে তুলে বেডে আছাড় মেরে ফেলে যে কারণে লুওয়ে হাতে ব্যথা পায়। এটা দেখে লি চেন তার কাছে যেতেই লাগছিল তখন লুওয়ে বলে আমাকে ওই হাত দিয়ে টাচ করবে না যে হাত অন্য মেয়েকে ছুঁয়েছে। তুমি আর কত আমার ইনসাল্ট করবে? এটা বলেই সে ওখান থেকে চলে যায়। লি চেন এখন দেখতে পায়। এটা জানার পর লি শ্যাং আর মিস বাই অনেক টেনশনে পড়ে যায়। মিস বাই বলে আমার মনে হয় লি চেন লুওয়েকে একদমই পছন্দ করে না, না হলে সে বাইলু এর জায়গায় লুওয়েকে বাঁচানোর জন্য চুজ করত। তাই যদি তুমি লি চেনকে হার্ট করতে চাও তাহলে তোমাকে বাইলুকে ব্যবহার করতে হবে। পরের দিন লুওয়ান লুওয়ে এর উপরে ফাইল ছুঁড়ে মেরে বলে এটাই তোমার কাজ? যদি বাইলু এর কিছু হয়ে যেত তাহলে কে ওর দায়িত্ব নিত? লুওয়ে বলে এটা আমার দোষ, তাই আমার যাই পানিশমেন্ট হোক না কেন ওটা আমি স্বীকার করে নেব। লুওয়ান বলে আজকের পর থেকে তুমি আর শিনের অ্যাসিস্ট্যান্ট না, আর এখন থেকে তুমি ওয়্যার হাউসে কাজ করবে। শিন অফিসে লুওয়েকে
দেখতে পায় না, তাই সে শিরেনকে জিজ্ঞেস করে লুভে কোথায়। শিরেন বলে লুভান তাকে ওয়্যার হাউসে পাঠিয়ে দিয়েছে কাজ করার জন্য। শিন বলে তার হাতে ব্যথা লেগেছে, সে কিভাবে ওখানে কাজ করবে। এটা বলেই সে লুভে এর কাছে যায় আর তার হাত থেকে বক্সটি নিয়ে বলে তোমার নিজের খেয়াল রাখা উচিত। গতকাল যাই হয়েছে না কেন ওটাতে তোমার কোনো দোষ নেই, তুমি এটা ইচ্ছা করে করনি, তাই তুমি নিজেকে দোষারোপ করো না। লুভে বলে ওখানে একটি স্ট্রেঞ্জার ছেলে ছিল যাকে আমি কখনোই দেখিনি। শিন বলে তাহলে আমাদেরকে এটা পুলিশকে বলতে হবে। তারপর সে সকল স্টাফদের সামনে অ্যানাউন্স করে যে যতক্ষণ না পর্যন্ত কোনো প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওই কাজটির জন্য কেউ লুভেকে দোষারোপ করবে না। দুইজন মেয়ে বলছিল ছেলেদেরকে সিডিউস করা কেউ তার থেকে শিখুক। শিন এটা শুনে ফেলে আর ওই দুইজন মেয়েকেই জব থেকে ফায়ার করে দেয়। পরের সিনে লুভে বাইলু এর সাথে দেখা করতে যায় আর তার কাছে ক্ষমা চায়। বাইলু বলে তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই আর বলে তোমার হয়তো এটা দেখে খারাপ লেগেছিল যে লি চেন আমাকে বাঁচিয়েছে। লুভে বলে না, এটা ওর ডিসিশন ছিল আর আমি তোমাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে আগে থেকেই জানতাম। অন্যদিকে লি চেন লি শিয়াংকে মারছিল কারণ সে জানতে পেরে গিয়েছিল যে ওই ইনসিডেন্টসের পিছনে লি শিয়াং এরই হাত আছে, তাই সে তাকে মেরে বলে 2 বছর হয়ে গিয়েছে কিন্তু তুমি তবুও বদলাওনি, আসো আমার সাথে ফাইট করো। লি শিয়াং বলে যদি তুমি আমাকে মেরে খুশি হও তাহলে আমাকে আরো মারো। লি চেন বলে তুমি তো খারাপের থেকেও খারাপ হয়ে যাচ্ছ। লি শিয়াং বলে তুমি আমাকে মারো কিন্তু আমি তোমাকে পাল্টে একটাও মারবো না, কিন্তু আমি জানি না এসব কিছু দেখে ভাবি কি ভাববে। লি চেন বলে তোমার নোংরা মুখ দিয়ে ওর নামও নিও না, এটা বলে সে তাকে আরো মারতে শুরু করে। তখনই লুভে বাসায় ফিরে আসে, যে কারণে সে তাকে এটা বলে ছেড়ে দেয় যে লুভের থেকে দূরে থেকো। এটা বলে সে লুভে এর কাছে চলে যায়। তার যাওয়ার পর লি চেন বলছিল এরকমটা হতেই পারে না, আমি তোমার থেকে তোমার সবকিছু ছিনিয়েই ছাড়বো। লি চেন লুভেকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। লুভে জিজ্ঞেস করে এঙ্গেজমেন্ট পার্টির ওই ইনসিডেন্টসটিকে এত পাবলিসিটি কেন দেওয়া হচ্ছে। লি চেন বলে তোমার কি সন্দেহ হচ্ছে এসব আমি করেছি। লুভে বলে যদি লি ফ্যামিলির তরফ থেকে পারমিশন না থাকতো তাহলে কার এত সাহস ছিল এসব করার। লি শিয়াং কি নিজেই তার ইনসাল্ট করাবে নাকি। তখনই সে লি শিয়াংকে দেখে আর জিজ্ঞেস করে তুমি কি তাকে আবারও মেরেছ। লি চেন বলে সে এটারই যোগ্য। তখনই বাই তার ছেলের কাছে দৌড়ে আসে আর সে লি শিয়াংকে উঠিয়ে লি চেনকে জিজ্ঞেস করে তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে এত খারাপ ভাবে মারার, দেখো তুমি তার কি অবস্থা করে ফেলেছ। লি চেন জিজ্ঞেস করে তোমার সাহস কি করে হলো আমার সাথে উঁচু গলায় কথা বলার, আমি 2 বছর অন্ধ কি হয়ে গিয়েছি, তোমরা দুজন তো ম্যানার্সই ভুলে গিয়েছ, মনে হচ্ছে তোমাদের দুজনকে আদব কায়দা শিখাতে হবে। আমি শুধু ওটাই নেই যেটা আমার, কৃতজ্ঞতা জানাও যে আমি তোমাদেরকে বাসা থেকে বের করিনি, কারণ আমি চাই না লুভে এর কাছে বাসাটা খালি খালি লাগুক। আর তোমাদের দুজনের আগের মতো ডাইনিং টেবিলে খাবার খাওয়ারও কোনো পারমিশন নেই। তোমাদের দুজনের কি মনে হয়েছে তোমরা আমার সাথে বরাবরই করতে পারবে। বাই বলে এই বাসাটা শুধু তোমার না যে তুমি এত হুকুম চালাচ্ছ। লি চেন বলে এই বাসাটা আমার, যেটাকে তোমরা দুইজন বরবাদ করার কোনো উপায়ই বাদ রাখোনি। তখনই জুজাও ওখানে এসে বাইকে বলে যে গ্র্যান্ডপা আসছে। এটা শুনে তো বাই অবাক হয়ে যায়। পরের সিনে গ্র্যান্ডপা সবাইকে বলে যে এখন যখন লি চেনের চোখ ঠিক হয়ে গেছে তাই আগামীকাল থেকে সে যেন কোম্পানিটি হ্যান্ড ওভার করে নেয়। বাই বলে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে না, লি চেনের চোখ তো কিছুদিন আগেই ঠিক হয়েছে, তাই তাকে আগে কিছুদিন রেস্ট করা উচিত। গ্র্যান্ডপা বলে সে 2 বছর ধরে ঘরেই বন্দী ছিল, তোমার কি মনে হয় না এটাই যথেষ্ট। বাই তো আর কিছুই বলতে পারে না। লি শিয়াং বলে লি চেন যখন অফিসে আসবে তখন আমি অনেক খুশি হব আর অনেক সুন্দরভাবে তার ওয়েলকাম করব, কিন্তু আমি তো জানি না সে কোন পজিশন নিবে। গ্র্যান্ডপা বলে অফকোর্স আগের পজিশনে, তোমার কি মনে হয়। লি শিয়াং গ্র্যান্ডপার সামনে তো খুশি হওয়ার অ্যাক্টিং করছিল কিন্তু সে ভেতরে ভেতরে অনেক রেগে গিয়েছিল, কারণ তার হাত থেকে আস্তে আস্তে সবকিছু চলে যাচ্ছিল। প্রথমত সে সিইওর পজিশন থেকেই আউট হয়ে গিয়েছিল, এখন সে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল। এখন দেখার বিষয় এটাই যে সে তার পজিশন ফিরে পাওয়ার জন্য কি করবে। ফ্যামিলি মিটিং এর পর গ্র্যান্ডপা লি চেন আর লুভে এর সাথে কথা বলতে রুমে আসে আর লুভেকে বলে আমি অনেকদিন ধরে ডক্টর চু এর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, এজন্য আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। এটা বলেই সে তাকে একটি বক্স দেয় আর বলে এটাকে খুলে দেখো। লুভে ওটাকে খুলে দেখে তখন গ্র্যান্ডপা বলে এটা লি ফ্যামিলির খানদানি নেকলেস, যেটা
শুধু লি ফ্যামিলির ডটার ইন লয়েরাই পড়তে পারে। এটা শুনে লুভে আবারও ওটাকে বক্সে রেখে দেয় আর বলে এটাকে আমি নিতে পারবো না, এটার উপরে মিস বাই এর অধিকার আছে। গ্র্যান্ডপা বলে সে তার যোগ্য না, শুধু লিচেনের মাই আমার ডটার ইন ল ছিল আর এখন তুমি। লুভে তবুও ওটাকে নিতে বারণ করে দেয়, এটা বলে যে লিচেন আমাকে পছন্দ করে না। গ্র্যান্ডপা জিজ্ঞেস করে তাহলে কি তুমি তাকে পছন্দ করো? লুভে কিছুই বলে না। তখন গ্র্যান্ডপা বলে তাহলে আমি তোমাকে অন্যভাবে জিজ্ঞেস করছি, তুমি কি তাকে নিয়ে খুশি আছো? তখন লুভে হ্যাঁ বলে। তখন গ্র্যান্ডপা বলে তাহলে তুমি এটাকে নিয়ে নাও, যদি লিচেন তোমাকে ডিস্টার্ব করে তাহলে আমাকে বলো, আমি তাকে ঠিক করে দেব। এটা বলেই উনি লিচেনকে ওনার সাথে যেতে বলে। লিচেন ওনার সাথে চলে যায়। গ্র্যান্ডপাকে রুমে দিয়ে আসার পর লিচেন যখন ফিরে আসে তখন সে দেখে গ্রুপ চ্যাটে মেসেজের উপর মেসেজ আসছিল। কেউ লিচেনের ঠিক হওয়ার ব্যাপারে কথা বলছিল, তো কেউ লিচেন আর বাইলু এর রিলেশনশিপের ব্যাপারে কথা বলছিল। আবার কেউ কেউ ভাবি মানে লুভে এর ব্যাপারে জিজ্ঞেস করছিল যে সে এই গ্রুপ চ্যাটে আছে কিনা। তখন লিচেন রিপ্লাই দেয় যে সে এখানে নেই আর উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, আমার ওয়াইফ রেগে যাবে। এসব চ্যাট বাইলুও দেখছিল আর বলছিল আমি বিশ্বাস করতে পারছি না যে লুভে তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট। পরের সিনে লিচেন লুভেকে জিজ্ঞেস করে তুমি এটাকে ফিরিয়ে দিতে চাচ্ছ কেন? লুভে বলে তুমি এটাকে আমার থেকে নিয়ে নাও। লিচেন বলে যেটা তোমাকে দেওয়া হয় ওটাকে নিজের কাছেই রাখতে শিখো, বুঝেছ? আর আমি তোমাকে উইচ্যাটে অ্যাড করেছি, তাই তুমিও আমাকে অ্যাড করে নাও। লুভে বলে তুমি অলরেডি আমাকে অ্যাড করে ফেলেছিলে। লিচেন তার পাশে গিয়ে বসে পড়ে, দুজনে একে অপরকে দেখে হাসছিল। লুয়ান নার্সিং হোমে এসে লিহান নামের একটি লেডির কাছে গিয়ে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। তারপর লিহান নামের ওই মহিলাটি লুয়ান আর তার বাবাকে থ্যাঙ্কস বলে এই নার্সিং হোমটি বাঁচানোর জন্য। আসলে লুভে এই মহিলাটির অনেক ক্লোজ ছিল। লুয়ান বলে লুভে কি তোমাকে বলেছে যে আমার বাবা এই নার্সিং হোমটিকে স্পন্সর করে? কিন্তু সে তোমাকে এটা বলেনি যে আমার বাবার কাছে এই নার্সিং হোমটিকে স্পন্সর করার জন্য টাকা কোথায় থেকে আসে। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি 30 লাখ এটা ওই টাকা যেগুলো সে নিজেকে বিক্রি করে উপার্জন করেছে। এটা শুনে তো লিহান শকড হয়ে যায়। লুয়ান আবারও বলে যে 30 লাখ টাকায় সে নিজেকে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র তোমার কারণে, না হলে এই ফালতু নার্সিং হোমের ব্যাপারে কে বা ভাবতো। সত্যি কথা জেনে তো লিহান অসুস্থ হতে শুরু করে আর উনি জিজ্ঞেস করে এখন লুভে কেমন আছে। লুয়ান বলে সে মাস্টার লি যে অন্ধ তার সাথে বিয়ে করেছে আর সে আগে থেকেই কাউকে পছন্দ করে। কতটা আফসোসের ব্যাপার তাই না? গতকাল একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে তার গার্লফ্রেন্ড আর লুভে দুইজনেই ছিল, কিন্তু সে লুভেকে বাঁচানোর বদলে তার গার্লফ্রেন্ডকেই বাঁচিয়েছে। আমার তো লুভের জন্য কষ্ট হচ্ছে। লুয়ানের এসব কথা শুনে লিহান অজ্ঞান হয়ে যায়। আসলে এই লিহানটাকে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আর সে লুভের জন্য এতটা চিন্তা করে কেন এটাও আমরা জানতে পারবো। লুয়ানও লুভের উপরের সকল রাগ ওনার উপর দিয়েই ছাড়তে এসেছে। পরের সিনে লিচেন ঠিক হয়ে তার সকল বডিগার্ডদের সাথে তার অফিসে আসে আর মন ভরে তার অফিসটিকে দেখে। অন্যদিকে লুভে উইচ্যাটে ফ্যামিলি গ্রুপে অ্যাড হয়ে গিয়েছিল আর তাদের সকল চ্যাট দেখছিল। কেউ লিচেনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, তো কেউ বা তাকে বলছিল ভাবি আমরাও এতটা ভালো নই, তাই আমাদের থেকেও বেঁচে থেকো। তখনই নার্সিং হোম থেকে তার কাছে কল আসে যে তাকে বলে যে লিহান হসপিটালে এডমিট আছে। এটা শুনেই সে দৌড়ে হসপিটালে যায়। লুভে লিহানকে মা ডাকে। এখন উনি তার সত্যিকারী মা নাকি ডাক মা এটা তো ড্রামাতে বলা হয়নি। লিহান বলে আমার জন্য তোমাকে এসব কিছু করার প্রয়োজন ছিল না। লুভে বলে সরি, আমার আপনার কাছে মিথ্যা বলা উচিত হয়নি, প্লিজ আমার উপরে রেগে থাকবেন না। লিহান জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড কি সত্যিই তোমাকে ভালোবাসে না? লুভে কোনো জবাবই দেয় না। তখন লিহান বুঝে যায় যে লুভে তার হাজবেন্ডের সাথে খুশি নেই। লিহানকে বিশ্বাস করানোর জন্য লুভে লিচেনকে কল করে বলে আমি কি তোমার থেকে একটি ফেভার চাইতে পারি? লিচেন বলে বলো। লুভে বলে তুমি কি আমার সাথে মম লিহানকে দেখার জন্য হসপিটালে যেতে পারবে আর ওনার সামনে কি এই ড্রামাটা করতে পারবে যে তুমি আমাকে অনেক ভালোবাসো? লিচেন বলে হ্যাঁ আমি এখনই ওখানে আসছি। পরের সিনে লিচেন লুভের সাথে হসপিটালে যাওয়ার বদলে তাকে জুয়েলারি শপে নিয়ে আসে। লুভে জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তখনই ওখানে ডক্টর চু আসে ওয়েডিং রিং নিয়ে। আসলে লিচেন অনেক বুদ্ধিমান ছিল, সে জানতো
যে তারা যদি ওয়েডিং রিংস না পরে তাহলে লিহান বুঝে যাবে যে তারা ড্রামা করছে। লুভে রিংস দেখছিল আর তার একটি রিং পছন্দও হয়। তখন ডক্টর চু বলে আমরা বড় লোক, তাই কোনো দামি রিং চুজ করো। লুভে বলে আমার তো এই রিংটাই পছন্দ হয়েছে। আর লিচেনকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয়। লিচেন তার হাত থেকে রিংটি নিয়ে তাকে পরিয়ে দেয়। লুভে ইমোশনাল হয়ে যায় আর ভাবে ইস আমি যদি এই সময়টাকে ক্যাপচার করতে পারতাম, যদি এটা সত্য হতো তাহলে কেমন হতো। এটা ভেবেই সে ওখান থেকে বাহানা করে চলে যায়। ডক্টর চু বলে এই মুভমেন্টটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তুমি কি দেখোনি সে কেমন ইমোশনাল হয়ে এখান থেকে চলে গেল। আর সত্যি বলতে সে বাইলুর থেকে 100 গুণ বেটার। লিচেন বলে তুমি তাকে এত ভালোভাবে কিভাবে বুঝতে পারো। ডক্টর চু বলে তুমি মেয়েদেরকে এখনো ভালোভাবে বুঝুনি, সে বাইলুয়ের মতো ধোঁকাবাজ না, সে নিজের কাজ অনেক ইমানদারির সাথে করে। লুভে ওখান থেকে যাচ্ছিলই তখনই ওখানে তার ফ্রেন্ড মিং ইউ আসে, যে তার এক্স বয়ফ্রেন্ড সুলেনের সাথে ছিল। সে তাকে অনেক অ্যাটিটিউডের সাথে তার বয়ফ্রেন্ডের সাথে পরিচিত করায় আর বলে সে এখন লি গ্রুপে কাজ করে। লুভে কিছুটা শকড হয়। তখন মিং ইউ জিজ্ঞেস করে তুমি এতটা অবাক হচ্ছ কেন। সুলেন অনেক ইন্টেলিজেন্ট, তুমি নিজের ব্যাপারে বলো। আমি শুনেছি যে তুমি একটা অন্ধর সাথে বিয়ে করেছো শুধুমাত্র তার খেয়াল রাখার জন্য। সুলেন তাকে ওখান থেকে যেতে বলছিল, কিন্তু মিং ইউ তো লুভের অনেক ইনসাল্ট করছিল। সে বলে তুমি নিজেকে দেখো, তুমি এখনো ওইরকমই আছো আগলি, তুমি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছো? আমার মনে হয় না তুমি এখানে জব করার জন্যও যোগ্য। এটা বলেই সে তার উপরে হাসতে শুরু করে। লুভে তাকে কিছুই বলে না। তখনই ডক্টর চু আসে আর তাদেরকে বলে তোমরা ভেতরে কিভাবে আসলে। মিং ইউ জিজ্ঞেস করে তুমি কে। অ্যাসিস্ট্যান্ট বলে উনি এই জুয়েলারি শপের বস। ডক্টর চু বলে এখন কি এরকম লোকেরাও আমাদের স্টোরে আসতে চলেছে। অ্যাসিস্ট্যান্ট ডক্টর চুকে সরি বলে আর মিং ইউকে এখান থেকে চলে যেতে বলে। তখন মিং ইউ বলে আমি জানি না আমি কি ভুল করেছি, কিন্তু তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন ডক্টর চু বলে তোমার আমার কাছে না, মিস ওয়ের কাছে ক্ষমা চাইতে হবে। মিং ইউ বলে আমি তো তার সাথে মজা করছিলাম, আমরা তো ফ্রেন্ডস। আর সে কোনো কিছু না কিনেই এখান থেকে চলে যাচ্ছিল, তাই আমি তাকে ওই ব্যাপারেই জিজ্ঞেস করছিলাম। তখন ডক্টর চু লুভের হাতের রিংটি দেখিয়ে বলে এটা দেখার পরেও তুমি কিভাবে বলতে পারো যে সে কিছুই কিনেনি। তখন সুলেন লুভেকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই বিয়ে করে ফেলেছো ওই অন্ধ লোকটার সাথে। তখনই ওখানে লিচেন আসে আর জিজ্ঞেস করে তুমি কাকে অন্ধ বলছো, আর তুমি কি লুভের ফ্রেন্ড। সুলেন বলে আমি তার এক্স বয়ফ্রেন্ড। আর তুমি কে। তখন লিচেন বলে আমি লুভের হাজবেন্ড। এটা শুনেই তারা দুজনেই ওখান থেকে চলে যায়। লিচেন ডক্টর চুকে তাদের দুজনকেই জব থেকে ফায়ার করে দিতে বলে। পরের সিনে লুভে আর লিচেন মিস লিহানের কাছে যায়। লিচেন বলে মিস হান আমি লুভে এর হাজবেন্ড। লিহান বলে আমি শুনেছি যে তুমি কোনো রিজনের কারণে লুভেকে বিয়ে করেছ আর ওয়েডিং সেরিমনিও করনি। লুভে বলে না মা, সে আমার অনেক খেয়াল রাখে। লিহান বলে কিন্তু তবু এখনো তার নাম তোমার নামের সাথে মিলেনি, এটা কি ঠিক হবে। তখন লুভে ওনাকে ওয়েডিং রিংস দেখায়। লিহান লুভেকে বলে তুমি বাইরে যাও, আমি লিচেনের সাথে একা কিছু কথা বলতে চাই। লুভে এর ওখান থেকে যাওয়ার পর লিহান লিচেনকে জিজ্ঞেস করে তুমি কি লুভেকে পছন্দ করো, ভালোবাসো তাকে। লিচেন বলে হ্যাঁ, এটা ওই মেয়ে যার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। লিহান বলে তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি তোমরা আমাকে বোকা বানানোর জন্য ওই রিংগুলো আজকেই কিনেছ। লিচেন বলে হ্যাঁ, এটা সত্যি যে আমরা ওয়েডিং রিংস আজই কিনেছি, কিন্তু আমি সত্যিই তাকে এটা পড়াতে চেয়েছিলাম। লিহান বলে তুমি যাই বলে নাও না কেন আমার তোমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না, আর তোমাকে লুভেকে ছেড়ে দিতে হবে। লিচেন বলে আপনি এখন একটু রেস্ট করে নিন, কারণ 2 মাস পরে আমার আর লুভে এর বিয়ে, আপনাকেও ওখানে আসতে হবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। পরের সিনে লিচেন লুভেকে বলে চলো আমরা বিয়ে করে নেই। লুভে জিজ্ঞেস করে আমরা কি ম্যারিড নই। লিচেন বলে এটা আলাদা কথা, আমি তোমার সাথে সত্যি বিয়ে করতে চাই। তখনই বাইলু বাসায় আসে। লিশেন তার কাছে যাচ্ছিল, কিন্তু লিচেন লুভের সাথে ওখান থেকে চলে যায়। লিশেন বাইলুকে বলে তুমি ওই মেয়ে যে লিচেনের সাথে 5 বছর ধরে ছিলে, কিন্তু এই মেয়েটি যে এসেছে কিছু মাসই হয়েছে, কিন্তু সে এসেই লিচেনের মনে তার জন্য জায়গা বানিয়ে নিয়েছে। আর দ্বিতীয়ত গ্র্যান্ডপা তাকে খানদানি গয়না দিয়েছে, যেগুলো শুধু লি ফ্যামিলির ডটার ইন লদেরকেই দেওয়া হয়। ওটা তোমার হওয়ার কথা ছিল, তোমার তো তাদের দুজনকে ঘৃণা করা উচিত। এই কথাগুলো শুনে তো বাইলু রেগে লাল হয়ে যায়। পরের সিনে গ্র্যান্ডপা 2 কাপলকেই বলে ওনার একটি ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে যেখানে তাদেরকে যেতে হবে। ওখানে বাইলুও বসেছিল, কিন্তু গ্র্যান্ডপা শুধু লুভের সাথেই কথা বলছিল। বাইলুকে তো কিছুই বলে না। এটা দেখে বাইলু
অনেক জেলাস হয়ে যায়। লি শেং এটা নোটিস করে যে বাইলু মনে মনে অনেক জেলাস হচ্ছে, এটাই সুযোগ তাকে কাজে লাগানোর। পরের সিনে সে বাইলুকে জিজ্ঞেস করে তুমি লি চেনকে ঘৃণা করো তাই না? আমিও তাকে ঘৃণা করি, তাই চলো একসাথে মিলে তাদেরকে বরবাদ করে দিই। যদি তুমি আমার সঙ্গ দাও তাহলে লি ফ্যামিলির প্রপার্টি থেকে তুমি 50% এর শেয়ার পাবে। তাই কি বলছো, চলো বদলা নেই। পরের সিনে বার্থডে পার্টির সিন দেখানো হয় যেখানে অনেকগুলো লোক জমা হয়েছিল। লি শেং একটি প্ল্যান বানিয়েছে, সে এখানে মিডিয়ার লোকদেরকেও ডেকেছে। এখন শুধু বাইলুকে তার কাজ করতে হবে। সে ওয়েটারকে ইশারা করে, এর মানে লি চেনের ড্রিঙ্কে কিছু মিলিয়ে দেওয়া হয়েছিল যেটাকে সে ড্রিঙ্ক করছিল। লি শেং বাইলুকে বলে, দেখো ভাই লুভেকে কিভাবে তার বিজনেস ক্লায়েন্টদের সাথে দেখা করাচ্ছে, কিন্তু তোমাকে তো কখনোই দেখা করায়নি। লি শেং তো তাকে উস্কাচ্ছিলই, তার উপরে গ্র্যান্ডপায়ের ফ্রেন্ড লুভেকে শুধু একটা গিফট দেয়। এসব দেখে বাইলুর তো কান্না করার মতো অবস্থা হয়ে যায়। ড্রিঙ্ক পান করার পর লি চেনের মাথা ঘুরাতে শুরু করে, তাই সে ওখান থেকে চলে যায়। এটা দেখে বাইলু লি শেংকে জিজ্ঞেস করে, আমি যদি সত্যি ওই সব কিছু করে নেই তাহলে কি লুভে সত্যি লি চেনকে ডিভোর্স দিয়ে দিবে? লি শেং বলে, তুমি শুধু পার্টির প্রস্তুতি নাও। বাইলু লি চেনের কাছে যায়। লি চেনের অবস্থা খারাপ ছিল, সে মাতাল ছিল। বাইলু এই সুযোগটা ব্যবহার করে তার কাছে যায়, কিন্তু লি চেন তাকে দূরে সরিয়ে দেয়। বাইলু বলে, লুভের মধ্যে এমন কি ভালো আছে? সে তো তোমাকে শুধু টাকার জন্যই বিয়ে করেছে, আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তুমি আমার বদলে ওই লুবি মেয়ের পেছনে আছো। লি চেন বলে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। আমি জানি লুভে কেমন মেয়ে, আর এটাও জানি তুমি কতটা নিচু মনের মেয়ে। বাইরে লি শেং মিডিয়া আর লুভেকে নিয়ে আসে। ওয়েটার তাদেরকে বলে, আমি বাইলু আর মিস্টার লি চেনকে একসাথে রুমে যেতে দেখেছি। লি শেং বলে, তুমি চিন্তা করো না, যদি ভাই কোনো খারাপ কাজ করে তাহলে আমি ওর তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, আর তুমি যেই ডিসিশনে নিবে ওটার মধ্যে আমি তোমার সঙ্গ দেব। এটা বলেই তারা মিডিয়ার সাথে রুমের ভেতরে আসে। লুভে তো তাদের দুজনকে একসাথে দেখে ওখান থেকে চলে যাচ্ছিল, তাই লি চেনও তার পেছনে যায়। মিডিয়ার লোকেরাও তার পেছনে যাচ্ছিল, তাই ডক্টর চু তাদের দুজনকেই ওখান থেকে নিয়ে যায়। লি শেং এর প্ল্যান তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে বাইলুকে বলে, তুমি আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছ। বাইলু বলে, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ, আমাকে ছেড়ো না। লি শেং বলে, আমার থেকে দূরে থাকো। বাইলু বলে, আমি তোমার জন্যই এসব করেছি, তুমি আমাকে ছাড়তে পারো না। লি শেং বলে, পাগল মেয়ে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। বাইলু বলে, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমার কাছে তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, লি চেনের অ্যাক্সিডেন্ট, আরো অনেক কিছু। তোমার মধ্যে কি এত সাহস আছে নিজের গোপন তথ্য ফাঁস করার, নাকি এই কাজটাও আমিই করব? পরের সিনে মিস বাই গ্র্যান্ডপায়ের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাচ্ছিল, কারণ লি শেং এর সত্যিটা সবার সামনে চলে এসেছিল। কিন্তু গ্র্যান্ডপা কোনো কথাই শুনে না। তখন মিস বাই লি চেনকে বলে লি শেংকে বাঁচানোর জন্য। লি চেন বলে, সে তার কর্মের শাস্তি ভোগ করা জরুরি। হ্যাঁ, কিন্তু আমি এতটুকু করতে পারি, তুমি যদি নিজে তাকে জেলে পাঠাও তাহলে আমি তোমাকে এই বাসায় থাকার পারমিশন দিব। লি শিয়াং যে প্ল্যানিংটি করেছিল এতে সে তো বরবাদ হয়েইছে, সাথে তাদের দুজনকে আরো কাছাকাছি এনে জেলে গেছে। লি চেন লুভেইকে বলে, আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর নিজেকেই নিজে ওয়াদা করেছিলাম যে আমি কখনোই তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। লুভে জিজ্ঞেস করে, তুমি আমাকে প্রথমবার কখন দেখেছিলে? লি চেন বলে, যখন তুমি সোফার মধ্যে ঘুমাচ্ছিলে। তখন লুভে বলে, এর মানে তুমি অন্ধ হওয়ার নাটক করছিলে? লি চেন সরি বলে। তারপর 2 মাস পরের সিন দেখানো হয় যেখানে লি চেন আর লুভে এর বিয়ের সেরেমনি হচ্ছিল। লি চেন লুভেকে বলে, আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার চোখে কখনো কান্না আসতে দিব না, আর জীবন ভর তোমাকে খুশি রাখার চেষ্টা করব। এই প্রতিশ্রুতির সাথেই এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লেগেছে এটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।